আমাদের ওকে, আমরা টোটাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ 10টা ক্লাস নিছি আমি তোমাদের লেকচার 10 পর্যন্ত। টোটাল 10টা ক্লাস নেওয়া হয়েছে। আর 10টা ক্লাসের মধ্যে দুইটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে 3 নাম্বার চ্যাপ্টার রানিং এ আছে। আর আমি তোমাদের মডেল টেস্ট নিছি দুইটা, প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার, দুইটা চ্যাপ্টারের উপর মডেল টেস্ট দুটো নিছি। এখন আমরা 3 নাম্বার চ্যাপ্টারে আছি। 3 নাম্বার চ্যাপ্টার হচ্ছে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ বা অ্যানালাইসিস বলে এটাকে। এই 3 নাম্বার চ্যাপ্টারের দুইটা ক্লাস নিয়েছি, একটা হচ্ছে লেকচার 9, একটা লেকচার 10। এই দুইটা ক্লাসে আমি 3টা অঙ্ক, পাশাপাশি এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিভাবে করতে হয়, তার রুলস রেগুলেশন, ফর্মুলা, মেথড, এভরিথিং দেখাইছি। তো যাই হোক, এই চ্যাপ্টার অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি বলছিলাম যে কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। সূত্রগুলো মুখস্থ থাকলে অঙ্কগুলো একদম সহজ। গত দুইটা ক্লাসে কিন্তু প্রথম ক্লাসে তো সূত্রগুলো ডিটেলস বলছিলাম, দেখাইছিলাম, লেকচার শিটে আছে। আর দ্বিতীয় ক্লাসও আমি আবার রিভিউ করছিলাম। তো যাই হোক, আজকের ক্লাস শুরু করার আগে আমি ফর্মুলাগুলো আরেকবার দেখাই, তারপরে ক্লাস শুরু করব। এটা ছিল যে গত ক্লাসের রিভিউটা একটু করে দেখা দিচ্ছি, কেননা অঙ্ক করার জন্য এই মেথডগুলো বারবার লাগবে, প্রত্যেকটা ক্লাসে লাগবে। তো আমি বলছিলাম যে আমাদের এই সিভিপি অ্যানালাইসিস অঙ্কগুলো করার ক্ষেত্রে দুইটা মেথড আছে। একটা মেথড হচ্ছে ইকুয়েশন মেথড, আর একটা হচ্ছে কন্ট্রিবিউশন মেথড। ইকুয়েশন মেথডে অঙ্ক কিভাবে করে, ইকুয়েশন মেথডে অঙ্ক কিভাবে করে তার জন্য একটা ফর্মুলা আছে। ইকুয়েশন মেথডে অনলি ফর্মুলা একটা, সেলস সমান ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। সেলস সমান ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। এটা হচ্ছে ইকুয়েশন মেথড। তোমাকে যদি কোনো অঙ্ক ইকুয়েশন মেথডে করতে বলে তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করবে। এরপর আরেকটা মেথড হচ্ছে কন্ট্রিবিউশন মেথড। কন্ট্রিবিউশন মেথডে একটা ছোট্ট স্টেটমেন্ট আছে, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে এটাকে কন্ট্রিবিউশন মার্জিন বলে। কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড এক্সপেন্স বাদ দিলে নেট অপারেটিং ইনকাম। ঠিক আছে, যখন তোমাকে কন্ট্রিবিউশন মেথডে ইনকাম ক্যালকুলেশন করতে বলবে তখন তুমি এই স্টেটমেন্টে করবা। আচ্ছা, এরপর বলছিলাম কন্ট্রিবিউশন মেথডের অপর নাম হচ্ছে ফর্মুলা মেথড। আচ্ছা, যেটা বলতেছিলাম যে কন্ট্রিবিউশন মেথডের অপর নাম হচ্ছে ফর্মুলা মেথড। তো এখানে কিছু ফর্মুলা আছে, আমি ফর্মুলাগুলো প্রথম ক্লাসে ডিটেলস দেখাইছিলাম। যে ব্রেক ইভেন পয়েন্ট বা সেটাকে সংক্ষেপে বিইপি বলে, এটা ইউনিটে বের করতে হলে এফসি বাই সিএমপিউ। সিএমপিউ আবার না থাকলে সেটা সেলস প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বাদ দিলে সিএমপিউ। এরপর ব্রেক ইভেন পয়েন্ট টাকা নির্ণয় করতে বললে এফসি বাই সিএম রেশিও। সিএম রেশিও সূত্র হচ্ছে সিএম বাই সেলস ইনটু 100। ব্রেক ইভেন পয়েন্ট টাকার আরো একটা সূত্র আছে, জাস্ট ইউনিটকে সেল প্রাইস দিয়ে গুণ করলে টাকা হয়ে যায়। এরপর বলছিলাম যে কোনো রিকোয়ারমেন্টে যদি প্রফিটের টার্গেট দেয় তাহলে সেটাকে টার্গেট সেলস বলে। টার্গেট সেলস এর অপর নাম ডিজায়ার্ড সেলস বা রিকোয়ার্ড সেলস। তো টার্গেট সেলস একটা ইউনিটে বের করতে বলে, আবার কখনো টাকায় বের করতে বলে। ইউনিটে বের করতে বলবে এফসি প্লাস টার্গেট প্রফিট বাই সিএমপিও, আর টাকায় বের করতে বলে এফসি প্লাস টার্গেট প্রফিট বাই সিএম রেশিও।
আবার টার্গেট সেলস টাকার আরো একটা সূত্র আছে, ইউনিটকে সেলস প্রাইস দিয়ে গুণ করলে টাকায় রূপান্তর হয়ে যায়। এরপর আরো কিছু ফর্মুলা ছিল, টোটাল 16টা ফর্মুলা দিয়েছিলাম। 7 নম্বর ছিল লাভের সূচক, মার্জিন অফ সেফটি, টোটাল সেলস বা অ্যাকচুয়াল সেলস থেকে বিএপি সেলস বাদ দিলে হয়ে যায়। আর একটা ছিল এমএস রেশিও, যে কোনো রেশিওর ক্ষেত্রে জাস্ট সেলসকে ওইটাকে সেলস দিয়ে ভাগ করলে রেশিও পাওয়া যায়। যেমন এমএস মানে মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটিকে সেলস দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে এমএস রেশিও পাওয়া যায়। রেশিও মানে পার্সেন্টেজ, কখনো কখনো সেটাকে পার্সেন্টেজও বলে। এরপর সিএম প্রফিট রেশিও, প্রফিট রেশিও সূত্র হচ্ছে এমএস রেশিওকে পিবি রেশিও দিয়ে গুণ করতে হয়। পিবি মানে প্রফিট ভলিউম, বলছিলাম যে সিএম রেশিওর অপর নাম পিবি রেশিও। আচ্ছা, এরপর সিএম রেশিও হচ্ছে ডিফারেন্স ইন প্রফিট বাই ডিফারেন্স ইন সেলস ইনটু 100, অর্থাৎ প্রফিটের ডিফারেন্স আর সেলসের ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্সকে ভাগ করে 100 দিয়ে গুণ করলে সিএম রেশিও পাওয়া যায়। এই সিএম রেশিওটা আমরা ইউজ করব যদি ডাবল ইয়ারের ইনফরমেশন দেওয়া থাকে, তখন 10 নাম্বার ফর্মুলাটা ইউজ করতে হয়। এরপর আসলে 11 নম্বরে সেলস বের করতে বললে কারেন্ট ডিসিকে নিউ ডিসি রেশিও দিয়ে গুণ করতে হবে। আর 12, 13, 14, 15, 16 এগুলা বলছিলাম যে 12 থেকে 16 এই সূত্রগুলা আগে থেকেই বের করা যাবে। আগে যে স্টেটমেন্টগুলা দেখাইছি, ওই যে কন্ট্রিবিউশন ফর্মের যে ইনকাম স্টেটমেন্টটা দেখাইছি, ওখান থেকে সেগুলো সব বের করা যাবে। তুমি অঙ্ক করতে করতে সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে। তুমি যদি আলাদা করে সূত্র মুখস্থ করো, তখন অঙ্ক প্র্যাকটিস না করে যদি শুধু সূত্র মুখস্থ করো, সূত্রগুলো মনে থাকবে না। অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে সূত্রগুলো অটোমেটিক তোমার মাথায় সেট হয়ে যাবে। স্যার সিএম রেশিওতে একটা আছে সিএম ডিভাইড বাই সেলস ইনটু 100, আবার 100% মাইনাস বিসি রেশিওটা কখন হবে? 100% মাইনাস বিসি রেশিও যেটা, ওটা জি হচ্ছে স্যার। সবচেয়ে সহজটা। ঠিক আছে, 100% থেকে বিসি রেশিও বাদ দিলে সিএম রেশিও কিভাবে হয় দেখো। স্যার 100% সেলস না? ইয়েস, সেলসকে অলওয়েজ 100% ধরতে হয়। তুমি এই স্টেটমেন্টটা দেখো, এখানে সেলসের জায়গায় তুমি মনে করো সেলসকে অলওয়েজ 100% ধরতে হয়, কেমন? তাহলে 100% থেকে যে ভেরিয়েবল কস্ট বাদ দিলে সেটা কি আসবে? কন্ট্রিবিউশন আসবে। ঠিক আছে, তাহলে তুমি যখন মানগুলো পার্সেন্টে বসাবা, মনে করো সেলসের এখানে 100% বসাইছো, প্রশ্নে মনে করো ভেরিয়েবল কস্ট 80% দেওয়া আছে, তাহলে 100 থেকে 80% বাদ দিলে কন্ট্রিবিউশন হবে 20%। পার্সেন্ট মানে রেশিও। ঠিক আছে, তাহলে 100% থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন, 100% মানে সেলসকে রিপ্রেজেন্ট করে 100%। বুঝতে পারছো? জি স্যার। আর কারো প্রশ্ন আছে ফর্মুলা নিয়ে? আশা করি নাই। আচ্ছা, এরপরে এটা তো 1 নম্বর অঙ্কটা তো করাইছি না? জি স্যার। বড়টার কোম্পানি এটা করাইছি না? 9 নম্বর অঙ্কটা করাইছি, বেবি ফুড ম্যানুফ্যাকচারিং করেছেন। করাইছি। আর প্রথম ক্লাসে করাইছিলাম মনে হয় 8 নাম্বার, ঠিক না? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা অন্য অঙ্কগুলোতে যাব। থিওরিগুলো দিছি, বাসা শিখে ফেলবা শীটের থিওরিগুলো। এখানে অসংখ্য ফর্মুলা আছে, এতগুলো শিখতে হবে না। একটার মধ্যে 8-10টা করে ফর্মুলা আছে, এগুলো লাগবে না। আমি যে 16টা ফর্মুলা দিছি ওগুলো ভালো করে শিখবা।
হয়ে যাবে। সবাই 3 নাম্বার অঙ্কটা দেখো আজকে। 2 নাম্বার অঙ্ক পরে করাবো। 3 নাম্বার প্রশ্নটা কি সবার দেখা যাচ্ছে সবার ডিসপ্লেতে? Yes, sir. আচ্ছা, এটা হচ্ছে ডাবল ইয়ারের অঙ্ক। যখন কোনো অঙ্ক ডাবল ইয়ারের হয় তখন কিভাবে কি করতে হয় আজকে সেটা দেখবা। ডাবল ইয়ারের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে পরীক্ষায়। তো যাই হোক, আমি দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে করতে হয়। দেখো, the following figures for profit and sales are obtained from the accounts of Ali Haidar Company Limited. 2 বছরের ইনফরমেশন দেওয়া আছে। প্রথম বছরে ইয়ার 2016, প্রথম বছরে সেলস করছে 20,000 টাকা, লাভ করছে 2,000 টাকা। দ্বিতীয় বছরে সেল করছে 30,000 টাকা, লাভ করছে 4,000 টাকা। আচ্ছা, তাহলে দেখো তো 2 বছরের সেলসের ডিফারেন্স কত হয়েছে? 2 বছরের সেলসের ডিফারেন্স কত? 10,000। 10,000 টাকা। যে 2016 সালে 20,000 টাকা সেলস ছিল, 2017 সালে সেলস বেড়ে 30,000 হচ্ছে। তাহলে ডিফারেন্স মানে হচ্ছে 30,000 থেকে 20,000 বাদ দিলে 10,000 টাকা। আচ্ছা, আর প্রফিটের ডিফারেন্স কত? 3,000। 2,000। ওকে, এই ডিফারেন্সটা আমি কেন তোমাদেরকে দিয়ে বের করলাম? কারণ এই যে 1 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা দিচ্ছে পিবি রেশিও, পিবি রেশিওর অপর নাম কি বলছিলাম? CM ratio. পিএম রেশিও। সিএম রেশিও সূত্র কি? CM by divided by sales into 100. CM divided by sales into 100, CM divided by sales into 100, বাট এই অঙ্কে ওই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, যখন 2 বছরের অঙ্ক হবে তখন সিএম রেশিওর আলাদা একটা সূত্র আছে। 2 বছরের ডিফারেন্স ইউজ করতে হবে। হ্যাঁ, Difference in profit divided difference in sales into 100. গুড। তাহলে এই পিবি রেশিও মানে হচ্ছে সিএম রেশিও। সিএম রেশিও দুইটা সূত্র আছে, একটা হচ্ছে সিএম বাই সেলস ইনটু 100, সেটা হচ্ছে সিঙ্গেল ইয়ারের অঙ্কের ক্ষেত্রে। আর যখন ডাবল ইয়ারের অঙ্ক তখন সূত্র হচ্ছে ডিফারেন্স ইন প্রফিট বাই ডিফারেন্স ইন সেলস ইনটু 100। ডিফারেন্স ইন প্রফিট বাই ডিফারেন্স ইন সেলস ইনটু 100। তাহলে প্রফিটের ডিফারেন্স কত পাইছি? 2,000 টাকা। আর সেলসের ডিফারেন্স হচ্ছে 10,000 টাকা। তাহলে 2,000 কে 10,000 দিয়ে ভাগ করলে 100 দিয়ে গুণ করলে কত আসে? 20%, স্যার। 20%। আচ্ছা, ডিফারেন্সকে আবার কখনো কখনো চেঞ্জও বলে, যে চেঞ্জ ইন প্রফিট যে কথা, ডিফারেন্স ইন প্রফিট একই কথা। তো আমি সলিউশন 1 নাম্বারটা দেখাচ্ছি, 1 নাম্বার রিকোয়ারমেন্টের। দেখো ওভাবে লেখা আছে কিনা। এই যে দেখো, ডিফারেন্স ইন প্রফিট যে কথা, চেঞ্জ ইন প্রফিট একই কথা। চেঞ্জ মানে ডিফারেন্স। তাহলে ডাবল ইয়ারের অঙ্কের ক্ষেত্রে পিবি রেশিও বা সিএম রেশিও সূত্র হবে এটা, ডিফারেন্স ইন প্রফিট বাই ডিফারেন্স ইন সেলস ইনটু 100, অথবা এটাকে আবার এভাবেও লেখা যায়, চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ইনটু 100। ইনটু H। বুঝছো কিনা সবাই? Yes, sir. ওকে, এবারে আসো ফিক্সড কস্ট কিভাবে বের করব। ফিক্সড কস্ট কেমন? ফিক্সড কস্ট বের করে কিভাবে, সেটা আমরা কিভাবে বুঝব? ফিক্সড কস্ট বের করার সূত্র আমি দিছি কিনা? CM minus profit. Ji sir, CM minus বলো। profit. সিএম মাইনাস প্রফিট। Profit. ওকে ওকে, এখন আসো ফিক্সড কস্ট আমি এখানে কার বের করব? আমি কি 2016 সালের বের করব, নাকি আমি 2017 সালের বের করব, নাকি 2 বছরেরই বের করব? কিছু বলছে? না স্যার। কিছু না বললে কি করবা? মনে রাখবা, ফিক্সড কস্ট প্রত্যেক বছরেই কি থাকে?
ফিক্সড সেম থাকে। সেজন্য জি, স্যার। যে কোনো এক বছরের বের করলেই হচ্ছে, যে কোনো এক বছরের বের করলেই হচ্ছে। তুমি যদি 2016-র জন্য বের করো তাহলে 2016-র ইনফরমেশন ইউজ করবা, অথবা তুমি যদি 2017 দিয়ে বের করো তাহলে 2017-র ইনফরমেশন ইউজ করবা। আনসার অবশ্যই একই আসবে। 16 দিয়ে করলেও যে ফিক্সড কস্ট আসবে, 17 দিয়ে করলেও একই ফিক্সড কস্ট আসবে। তো যাই হোক, এখন ফিক্সড কস্ট বের করব কিভাবে? সূত্রটা কি বলছো অনেকে? সিএম মাইনাস প্রফিট। আচ্ছা, সিএম মাইনাস প্রফিট। ওকে, কন্ট্রিবিউশন মার্জিন থেকে প্রফিট বাদ দিলে ফিক্সড কস্ট পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে। তো এখন মনে করো কন্ট্রিবিউশন মার্জিনটা কি আমার প্রশ্নে দেওয়া আছে? প্রফিটটা দেওয়া আছে, 2016 সালেও প্রফিট দেওয়া আছে, 2017 প্রফিট দেওয়া আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি কন্ট্রিবিউশন মার্জিনটা কিভাবে পাবো? কন্ট্রিবিউশন মার্জিনটা তো আমার প্রশ্নে দেওয়া নাই। সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। স্যার ভেরিয়েবল কস্ট আমাদের তো আছে? সিএম রেশিও দেওয়া আছে। হ্যাঁ বলো। রেশিও দেওয়া হ্যাঁ আছে, সিএম রেশিও দেওয়া আছে, তো সিএম রেশিওটা কি বলবো? বলো। আমাদের সিএম সেলসের উপর রেশিও, রেশিওটা বললে হবে না স্যার? হ্যাঁ ভেরি গুড হয়েছে। মনে রাখবা যে কোনো রেশিও দিয়ে তুমি যদি সেলসকে গুণ করো তাহলে ওই রেশিওর মানটা পেয়ে যাবে। মনে করো তোমার কাছে সিএম রেশিও আছে 20%, তাহলে তুমি 2016 সালের অথবা 2017 সালের সেলসকে যদি এই সিএম রেশিও 20% দিয়ে গুণ করো তাহলে সিএম এর মানটা চলে আসবে, কারণ যে কোনো রেশিও সেলসকে বেস করে হয়। এই 20% মানে হচ্ছে সেলসের 20%। তাহলে সেলসের 20% বলতে তাহলে আমি যদি সেলসের অ্যামাউন্টের সাথে এই 20% গুণ করে দিই তাহলে আমার সিএম এর মানটা অটোমেটিক চলে আসবে, ঠিক কি না? মনে রাখবা সেলসকে যে কোনো রেশিও দিয়ে গুণ করলে তার মান পাওয়া যায়। তুমি সেলসকে সিএম রেশিও দিয়ে গুণ করলে সিএম এর মান পাবা, সেলসকে ভেরিয়েবল কস্ট রেশিও দিয়ে গুণ করলে ভেরিয়েবল কস্ট পাবা, সেলসকে তুমি প্রফিট রেশিও দিয়ে গুণ করলে প্রফিট পাবা। সহজ কথায় সেলসকে যার রেশিও দিয়ে গুণ করবা তুমি তাকেই পাবা, তার মানই বের হবে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে একটু এখন সলিউশনটা দেখো। 2 নাম্বার 2017 সাল দিয়ে করা হয়েছে। সূত্র হচ্ছে ফিক্সড কস্টের সূত্র হচ্ছে সিএম মাইনাস প্রফিট। তো সিএম এর মান কিভাবে পাইছি? 2017 সালে সেলস ছিল 30,000 আর আমরা সিএম রেশিও পাইছিলাম 20%, তাহলে 30,000 কে 20% দিয়ে গুণ করলে 6,000 4,000। টাকা। আর 2017 সালে প্রফিট প্রশ্নে দেওয়া ছিল 4,000 টাকা, 4,000। তাহলে 6,000 থেকে 4,000 বাদ দিলে 2,000 টাকা। এখন কেউ চাইলে তুমি বলতে পারো যে আমি 2016 দিয়ে কেন করলাম না, 2017 দিয়ে কেন করলাম? তুমি নিজে নিজে ক্যালকুলেটর দিয়ে দেখো, 2016 দিয়ে করলেও রেজাল্ট 2000-ই আসবে। তুমি দেখো 2016 সালে সেলস দেওয়া আছে 20,000 টাকা, তাহলে 20,000-এর 20% হচ্ছে 4,000 টাকা, ঠিক কিনা? আর 4,000 থেকে 2016 সালে প্রফিট হচ্ছে 2,000, তাহলে 4,000 থেকে 2,000 বাদ দিলে তাও আনসার কি আসবে? 2,000। 2,000-ই আসবে, কারণ ফিক্সড কস্ট প্রত্যেক বছরই কি থাকে? ফিক্সড থাকে। বুঝছো কিনা সবাই? ফিক্সড কস্টের সূত্র এটা কোত্থেকে আসছে, এটা 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 বুঝছো? সিএম মাইনাস প্রফিট, সিএম থেকে প্রফিট বাদ দিলে ফিক্সড কস্ট হয়, এটা বুঝছো কিনা? জি স্যার। জি স্যার। কেউ না বুঝে থাকলে বলবা, আমি দেখাই দিব যে কিভাবে এটা আসছে। এটা ওই ফরম্যাট থেকে আসছে। ফরম্যাট ছিল না একটা, সেলস থেকে বিসি বাদ দিলে সিএম, সিএম থেকে এফসি বাদ দিলে প্রফিট, তাহলে জি স্যার। সিএম থেকে যদি এফসি বাদ দিলে যদি প্রফিট হয় তাহলে সিএম থেকে প্রফিট বাদ দিলে এফসি পাওয়া যাবে, ঠিক কিনা? জি স্যার। ওকে, এবার 3 নাম্বার রিকোয়ারমেন্টটা সবাই দেখো। 3 নাম্বার রিকোয়ারমেন্ট কিভাবে বের করব? স্যার প্রফিট না হয়ে যদি স্যার লস হতো তখন যোগ করতে হতো না স্যার? হ্যাঁ, তো ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে বের করব? FC by CM ratio. হ্যাঁ, FC divided CM ratio. Cost divided CM ratio.
ভেরি গুড, এফসি বাই সিএম রেশিও। ঠিক আছে, খেয়াল রাখবা ডাবল ইয়ারের অঙ্কগুলোতে কখনোই তোমাকে ইউনিট বের করতে বলবে না, সবসময় টাকায় বের করতে বলবে। ডাবল ইয়ারের অঙ্কে কখনোই ইউনিট বের করার সূত্র চাইবে না বা ইউনিট বের করার রিকোয়ারমেন্ট দিবে না, অলওয়েজ টাকায়। এই যে এখানে ব্রেক ইভেন সেলস লিখছে, এখন আমরা তো জানি ব্রেক ইভেন সেলস ইউনিটেও বের করা যায়, টাকায়ও বের করা যায়। এখানে কিন্তু ইউনিট টাকা কিছুই বলে নাই, কিছু না বললেও তোমাকে এখানে টাকাই করতে হবে। কেন টাকাই করতে হবে? কারণ এই ধরনের অঙ্কে, এই ধরনের ইনফরমেশনের ক্ষেত্রে কখনোই চাইলেও তুমি ইউনিটে বের করতে পারবা না। ঠিক আছে, সেজন্য তোমার কাছে ইউনিট চাইবেও না। তাহলে ব্রেক ইভেন সেলস বলতে এখানে ব্রেক ইভেন টাকা বোঝাচ্ছে। তো ব্রেক ইভেন টাকার সূত্র হচ্ছে ফিক্সড কস্ট বাই সিএম রেশিও, ফিক্সড কস্ট বাই সিএম রেশিও। তাহলে ফিক্সড কস্ট আমরা কত পাইছি? 2000 টাকা। আর সিএম রেশিও আমরা পাইছি 20%। তাহলে 2000 টাকাকে 20% দিয়ে ভাগ করো, আনসার চলে আসবে। 20% মানে হচ্ছে 0.20। দেখো তো ভাগ করলে আনসার কত আসে? 10,000। 10,000 টাকা। তাহলে একটু দেখি আসলে 10,000 কিনা। এই যে 10,000 টাকা। ফিক্সড কস্ট বাই পিভি রেশিও, পিভি রেশিও বা এখানে সিএম রেশিও লিখলেও কথা একই, কারণ পিভি রেশিওর অপর নামই হচ্ছে সিএম রেশিও। তাহলে রিকোয়ারমেন্ট 3 সবাই বুঝছো? জি স্যার। ওকে, এবারে আসো, কেউ না বুঝলে আমাকে বলবা। 4 নাম্বার রিকোয়ারমেন্ট। 4 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে দেখো, সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 5,000। 5,000 টাকা প্রফিট করতে চাইলে কতটুকু সেল করতে হবে? কিসের সূত্র? টার্গেট টার্গেট Target সেলস, sales। টার্গেট সেলস। গুড। টার্গেট সেলস কি ইউনিটে বের করব না টাকায় বের করব? টাকায়। টাকায়। টাকায় বের টাকায়। করব। তো টার্গেট সেলস টাকার সূত্র কি? ফিক্সড কস্ট FC প্লাস Divided by CM target ratio। profit divided CM ratio. গুড। টাকায় বের করতে হলে সিএম রেশিও দিয়ে ভাগ করতে হয়। সিএম রেশিও মানে পিভি রেশিও। আচ্ছা, তো আমরা দেখি আমাদের এফসি কত? 2000 টাকা। ঠিক আছে, আর টার্গেট প্রফিট কত? 5,000 টাকা। টার্গেট দিছে কত? 5,000। 5,000 টাকা। আর সিএম রেশিও কত? 20%। তাহলে 2000 কে 5,000 এর সাথে যোগ করব, 7,000 হবে। 7,000 টাকাকে 0.20 দিয়ে ভাগ করে দেব, কত হয়? 7,000 কে 0.20 দিয়ে ভাগ করলে কত হয়? 35,000। 35,000। তাহলে আমরা দেখি 4 নাম্বার রিকোয়ারমেন্ট। স্যার এটা কি সেকেন্ড ইয়ার দিয়েও করা যাবে না? নো, এটা আমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কি, এখানে তো সেকেন্ড ইয়ারের কোনো ফাংশনই নেই। এটা তো মান সবগুলো অলরেডি করে ফেলছে আমরা। এর সময় নেই। এখানে তো ফার্স্ট ইয়ার হ্যাঁ। সেকেন্ড ইয়ার বলতে কিছু নাই। ঠিক আছে, ফিক্সড কস্ট 2 বছরের জন্য 2,000, তারপরে 20%টা 2 বছরের জন্য 20%, আর টার্গেট তো 5,000 টাকা, এটা রিকোয়ারমেন্টে বলেই দিছে। ঠিক আছে, তাহলে 35,000 টাকা। এই অঙ্কে আর কোনো রিকোয়ারমেন্ট নাই। কে লাউড স্পিকার দিয়ে দিছে? আচ্ছা, তাহলে এই অঙ্কে আর কোনো রিকোয়ারমেন্ট নেই। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। কোনো সূত্র নিয়ে, কোনো মান নিয়ে কোনো প্রশ্ন থাকলে করো। স্যার 3 নম্বর ম্যাথে ওইটা ইউনিট কেন ধরা হয় না, ইউনিটটা আবার বলবেন? হ্যাঁ, 2 বছরের অঙ্কগুলোতে কখনোই তুমি ইউনিটে বের করার সুযোগ নাই, কারণ মান প্রশ্নে যে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে যে সেলস আর শুধু প্রফিটের মান দিচ্ছে, আর কোনো মান দেয় নাই। সেলস আর প্রফিটের মান দিয়ে কখনোই ইউনিট বের করা যায় না, সেজন্য ইউনিট করা লাগবে না, কখনো চাইবেও না। ঠিক আছে, কারণ ইউনিট বের করার জন্য যে ইনফরমেশন গুলো দরকার সেগুলো এই ধরনের প্রশ্নে থাকে না, ডাবল ইয়ারের প্রশ্নে থাকে না, সেজন্য তুমি টাকায় বের করবে। সবগুলো স্যার পার ইউনিটে দেওয়া থাকে তখন স্যার হ্যাঁ, যখন পার ইউনিট যদি দেওয়া থাকতো, তো পার ইউনিটের মান যেমন 1 থেকে আরো 3টা অঙ্ক করাইছি না লাস্ট ক্লাসগুলোতে, তখন তো মান যেরকম দেওয়া ছিল ওগুলোতে করা গেছে। ওই ধরনের মান দেওয়া থাকলে, পার ইউনিট দেওয়া থাকলে তখন ইউনিটে বের করা যাবে। কিন্তু যে অঙ্কে পার ইউনিট বা ইউনিট কত এ ধরনের কোনো ইনফরমেশন দেওয়া না থাকলে কখনোই ইউনিটে বের করা যাবে না, সব টাকায় বের করতে হবে। কারো প্রশ্ন আছে? না স্যার।
ওকে, আমরা তাহলে নেক্সট অঙ্কে চলে যাই। দেখি এটা দেখো, সিমিলার অঙ্কটা দেখাচ্ছি, 7 নম্বর অঙ্কটা দেখা যাচ্ছে। 7 নম্বর অঙ্কটা জি স্যার। ওকে, সবাই 7 নম্বর প্রশ্নটা করো। করা হয়েছে? জি স্যার। যে মানগুলো দেওয়া আছে এই মানগুলোর মধ্যে আমার আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্যটা কোন জায়গায় বলো তো? স্যার এখানে একটা বছর লস। ইয়েস, লস ইয়েস, 1 বছর লস আছে। আচ্ছা, আমরা ওই যে 1 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা দেওয়া আছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, দ্যাট মিন্স সিএম রেশিও। এই সিএম রেশিওর জন্য আমাদের সূত্র কি? চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ইনটু 100। আচ্ছা, তো এখন এই যে ডিফারেন্স আমরা বের করব, কেমন প্রফিটের ডিফারেন্স বের করব, সেলস এর ডিফারেন্স বের করব 1 নাম্বার রিকোয়ারমেন্টের জন্য। এখন দেখো 2011 সালে সেলস ছিল 6 লাখ, 2012 সালে সেলস হচ্ছে 10 লাখ, তাহলে সেলস এর ডিফারেন্স কত? 4 লাখ। আচ্ছা, এরপর আসো প্রফিট। 2011 সালে লস হয়েছে 60,000 টাকা, 2012 সালে লাভ হয়েছে 1 লক্ষ টাকা, তাহলে 2 বছরের প্রফিটের ডিফারেন্স কত? 1,60,000। 1,60,000 নাকি 40,000? 1,60,000। তো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তো। এই কত হবে প্রফিটের ডিফারেন্স? 1,60,000 হবে নাকি 40,000 হবে? স্যার 1,60,000। 40,000। মাস্ট 40,000 হবে না, মাস্ট 40,000 হবে না, ঠিক আছে, 1,60,000 হবে। তুমি দেখো, আচ্ছা বলো, এখানে যদি 60,000 টাকাটা প্রফিট হইতো তাহলে তখন ডিফারেন্স কত হইতো? মনে করো 60,000 টাকাটা প্রফিট, তখন 40,000। তখন 40,000, তাহলে তখন যদি 40,000 হয়, এখনো কি 40,000? না, 1,60,000। লস মানে হচ্ছে এটা মাইনাস ফিগার, লস মানে হচ্ছে এটা মাইনাস ফিগার। তো এই 60,000 টাকা অলরেডি মাইনাস হয়ে আছে, তার উপরে আমরা আবার ডিফারেন্স করব, ডিফারেন্স মানে আবার মাইনাস করব, তো মাইনাসে মাইনাসে 60,000 টাকাটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস। তাহলে ডিফারেন্সটা মূলত 1,60,000 টাকা, ঠিক আছে। তাহলে ডিফারেন্সটা মূলত কত? 1,60,000 টাকা। 60,000। সবাই বুঝছো কিনা? জি স্যার। তাহলে সেলস এর ডিফারেন্স হচ্ছে 4 লাখ, প্রফিটের ডিফারেন্স হচ্ছে 1,60,000। তাহলে আমাদের সূত্র হচ্ছে প্রফিটের ডিফারেন্স কে সেলস এর ডিফারেন্স দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব। তাহলে 1,60,000 কে 4 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো, কত পার্সেন্ট আসে দেখো তো সিএম রেশিও। 1,60,000 কে 4 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো। স্যার 40%। ওকে, আমরা তাহলে দেখি। 40%। ডিফারেন্সটা আমি আগে চেঞ্জটা আগে দেখেছি, দেখছো ছকের মধ্যে সেলস এর চেঞ্জ হচ্ছে 4 লাখ, চেঞ্জ মানে ডিফারেন্স, আর প্রফিটের ডিফারেন্স হচ্ছে 1,60,000। এখন আসো সূত্র 40%, আনসার রাইট।
তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। ওকে, এবার 2 নাম্বার রিকোয়ারমেন্টটা করো। অ্যামাউন্ট অফ ফিক্সড এক্সপেন্স। একটু আগেও ফিক্সড কস্ট বের করছিলাম। সূত্র কি? CM minus profit. সিএম মাইনাস মাইনাস প্রফিট। প্রফিট। ওকে, সিএম কি প্রফিট? তো আমরা সহজটা দিয়ে করব, 2012 সাল দিয়ে করে ফেলবো, কারণ 2011 সালে লস আছে। এটা দিয়ে করতে গেলে আবার মাইনাস মাইনাসে প্লাস প্লাস বহুত কিছু করতে হবে, দরকার নাই। 2012 সাল দিয়ে করে ফেলবো, কেননা ফিক্সড কস্ট 11 সাল দিয়ে করলেও যা আসবে, 12 সাল দিয়ে করলেও তা আসবে। এখন কথা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট বের করার সূত্র হচ্ছে সিএম মাইনাস প্রফিট। এখন সিএম কিভাবে বের করি? সিএম বের করি সেলস কে সিএম রেশিও দিয়ে গুণ করব, কেমন? তো 2012 সালে সেলস ছিল 10 লাখ টাকা, আর সিএম রেশিও আমরা পাইছি 40%। 10 লাখের 40% কত হয়? 10 লাখের 40% 4 লাখ। 4 লাখ হয়। আর লাখ, স্যার। সেখান থেকে প্রফিটটা মাইনাস করে দিব। 4 লাখ থেকে 1 লাখ বাদ দিলে ফিক্সড কস্ট হবে 3 লাখ। তাহলে আমরা একটু দেখি 3 লাখ। আসলে 3 লাখ কিনা। দেখো আনসার 3 লাখ ফিক্সড কস্ট। সিএম মাইনাস প্রফিট। সিএম আসছে কিভাবে? 10 লাখ টাকাকে 40% দিয়ে গুণ করছো, আর 2012 সালে ওখানে প্রফিট 1 লাখ ছিল। কেউ চাইলে 2011 সাল দিয়েও করতে পারো, তখন তোমাকে 2011 সালে যেহেতু লস লিখছে, তখন লস এটা মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে, ওই রেজাল্ট একই আসবে, 3 লাখই আসবে। বুঝতে পারছো? জি স্যার। কারো প্রশ্ন আছে? না স্যার। ওকে, এরপরে 3 নাম্বার রিকোয়ারমেন্ট কি? ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কি টাকায় বের করব নাকি ইউনিটে বের করব? টাকায়। তার টাকায়। ব্রেক ইভেন পয়েন্ট টাকার সূত্র কি? Fixed cost divided by সিএম রেশিও। তো ফিক্সড কস্ট আমরা কত পেলাম? 3 লাখ। আর 3 লাখ। সিএম রেশিও কত পাইছি? 40%। তাহলে 40%। 3 লাখকে 0.40 দিয়ে ভাগ করো, आंसर কত আসে দেখো। 3 লাখ ভাগ 0.40, आंसर কত আসে? 7,50,000। এই যে দেখো 7,50,000। জি স্যার, 7,50,000। 7,50,000 আসছে কিনা? জি স্যার। ওকে, এবারে আসো রিকোয়ারমেন্ট 4। পরে বলছে কি অ্যামাউন্ট অফ প্রফিট ইনক্রিজ অর ডিক্রিজ ইফ সেলস ইনক্রিজ বাই টাকা 1 লাখ। সেলস যদি 1 লাখ বাড়ে তাহলে প্রফিট কতটুকু বাড়বে বা কমবে? কমবে। তাইলে সেলস বাড়লে প্রফিট বাড়বে না কমবে সেটা বের করার একটা শর্টকাট সূত্র আমি দিছিলাম লাস্ট ক্লাসে। বলো সূত্রটা কি? স্যার ইনক্রিজ সেলস ইনটু সিএম রেশিও। ভেরি গুড, ইনক্রিজ সেলস ইনটু সিএম রেশিও। তাহলে সেলস ইনক্রিজ হয়েছে কত টাকা? 1 লক্ষ টাকা। রিকোয়ারমেন্টে বলছে সেলস ইনক্রিজ হয়েছে কত টাকা? 1 লক্ষ টাকা। আর সিএম রেশিও কত? 40%। তাহলে 1 লক্ষের 40% কত হয়? 1 লাখের 40% কত? 40,000। 40,000। আনসার 40,000। দেখো রিকোয়ারমেন্ট 4। রিকোয়ারমেন্ট 4। স্যার আচ্ছা, এখানে তো স্যার বছর দুইটা স্যার, এই যে 40,000 টাকা প্রফিট যেটা বাড়ছে স্যার, এটা কোন বছরের? 2 বছরের জন্যই বাড়ছে। তুমি দেখো রিকোয়ারমেন্টে তোমাকে বলছে যে সেলস 1 লাখ টাকা বাড়লে প্রফিট কত বাড়বে। এখন সেলস 1 লাখ টাকাটা কি প্রথম বছরে বাড়ছে না দ্বিতীয় বছরে বাড়ছে কিছু বলে নাই, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিলাম যে 2 বছরই বাড়ছে 1 লাখ। আর সেলস কে গুণ দিছি কি এর সাথে? সিএম রেশিওর সাথে। এই যে সিএম রেশিও আমরা 40% পাইলাম, এটা
ওকে, হ্যাঁ যেটা বলতেছিলাম, এই যে সিএম রেশিও যে আমরা 40% পাইছি, এটা কি 1 বছর থেকে পাইছি নাকি 2 বছরকে কম্বাইন করে পাইছি? কম্বাইন করে, 2 কেমন? বছর 2 বছরকে তাহলে কম্বাইন করে। মূলত এটা 2 বছরের জন্য রেজাল্ট আসছে, কোনো 1 বছরের জন্য আসে না। তাহলে ইনক্রিজ সেলস ইনক্রিজ হলে ইনকাম কতটুকু ইনক্রিজ হবে সেটা বের করার সূত্র হচ্ছে ইনক্রিজ সেলস ইনটু সিএম রেশিও। সবাই বুঝছো? জি স্যার। এরপরে লাস্ট রিকোয়ারমেন্ট 5, মার্জিন অফ সেফটি এট এ প্রফিট অফ টাকা 60,000। প্রফিট 60,000 টাকা হলে মার্জিন অফ সেফটি কত হবে? মার্জিন অফ সেফটির সূত্র কি? Annual sales minus BEP sales. বিইপি Okay. মাইনাস বিইপি। ওকে, রাইট, আনসার কারেক্ট। তবে তোমাকে যদি রিকোয়ারমেন্টে শুধু মার্জিন অফ সেফটি বের করতে বলে, শুধু মার্জিন অফ সেফটি, তোমাকে যদি রিকোয়ারমেন্টে শুধু মার্জিন অফ সেফটি বের করতে বলে, তখন তুমি ওই সূত্রটা ইউজ করবা যেটা এখন বলছো মুখ দিয়ে, অ্যানুয়াল সেলস মাইনাস বিইপি সেলস। বাট যখন মার্জিন অফ সেফটি বের করার সময় যদি প্রফিটের কথা উল্লেখ করে দেয়, তখন সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। আবার বলতেছি, জেনারেলি শুধু মার্জিন অফ সেফটি বললে সূত্র হচ্ছে অ্যানুয়াল সেলস মাইনাস বিইপি সেলস, আর মার্জিন অফ সেফটির ক্ষেত্রে যদি প্রফিট উল্লেখ থাকে তখন সূত্র চেঞ্জ। আমি এই সূত্র তোমাদেরকে ওইদিন দেখাই নাই, একটু খাতায় লিখে রাখো, লিখো খাতায়। মার্জিন অফ সেফটির ক্ষেত্রে প্রফিটের কথা বলা থাকলে সূত্র হবে, মার্জিন অফ সেফটির ক্ষেত্রে প্রফিটের কথা বলা থাকলে তখন সূত্র হবে মার্জিন অফ সেফটির ক্ষেত্রে প্রফিটের কথা বলা থাকলে তখন সূত্র হবে মার্জিন অফ সেফটি সমান প্রফিট বাই সিএম রেশিও। মার্জিন অফ সেফটি সমান প্রফিট বাই সিএম রেশিও। লিখা হয়েছে? জি স্যার। ওকে, প্রফিট বাই সিএম রেশিও। তাহলে দেখো, প্রফিটটা তো রিকোয়ারমেন্টে বলে দিবে, এই যে বলে দিছে 60,000 টাকা প্রফিট করবে, হ্যাঁ। আর সিএম রেশিও আমরা প্রশ্নের রিকোয়ারমেন্টের আনসারে পাইছি, সিএম রেশিও কত পাইছি? 40%। তাহলে 60,000 টাকাকে 0.40 দিয়ে ভাগ করো, কত আসে দেখো তো। 1,50,000। তাহলে আমরা একটু দেখি সলিউশনে, দেখো সলিউশনেও 1,50,000 টাকা। তাহলে মার্জিন অফ সেফটির ক্ষেত্রে প্রফিটের কথা বলা থাকলে সূত্র হচ্ছে প্রফিট বাই সিএম রেশিও। সিএম রেশিওকে শর্টকাটে সিএমআর বলে, আর মানে রেশিও। বুঝছো সবাই অঙ্কটা? জি স্যার। এই দুইটা অঙ্ক থেকে একটা অঙ্ক কমন আসতে পারে ফাইনাল পরীক্ষায়, গুরুত্ব সহকারে দেখবা। ডাবল ইয়ার যে কোনো একটা অঙ্ক আসবে পরীক্ষায় প্রায় সময়। ওকে, জি স্যার। কারো প্রশ্ন আছে? তাহলে প্রফিট থাকলে সূত্র এটা হবে না? হ্যাঁ, যখন মার্জিন অফ সেফটিতে প্রফিটের কথা বলে দিবে তখন সূত্র এটা হবে। স্যার আর প্রফিটের যদি কথা না বললে ও এটা তাহলে ব্যবহার করা যাবে না? প্রফিটের কথা না বললে তুমি ওই জেনারেল সূত্রটা ইউজ করবা, যেটা আমি দেখাইছিলাম, অ্যানুয়াল সেলস মাইনাস বিইপি সেলস, ওটা দিয়ে করে দেব। স্যার এটা ব্যবহার করা যাবে তো, টোটাল প্রফিট বাহির করে সিএমআর দিয়ে ভাগ করব। আমি প্রথম ক্লাসে একটা কথা বলছি, যখন পুরো চ্যাপ্টার সম্পর্কে তোমার আইডিয়া চলে আসবে তখন দেখবা একই রিকোয়ারমেন্ট অনেক ভাবে করা যাবে। তার জন্য পুরো চ্যাপ্টার সম্পর্কে একটা ওভারঅল ধারণা থাকতে হবে, ঠিক আছে? যখন একটা ওভারঅল আইডিয়া চলে আসবে তখন দেখবা একই রিকোয়ারমেন্ট তুমি 3-4টা ওয়েতে করতে পারবা, আনসার একই আসবে, ঠিক আছে?
তাহলে এই অঙ্কে আর কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে আসো আমরা আরেকটা অঙ্ক দেখি এই ক্যাটাগরির আর ডিফারেন্ট কিছু নিয়ে। এই অঙ্কটা দেখো সবাই 6, এখানে 3 মাসের ইনফরমেশন দেওয়া হয়েছে, এপ্রিল মে জুন। ও বলতে গেলে তোমার ওই ইয়ার মতন, এই 2 বছরের অঙ্কগুলো যেভাবে করছো ওভাবেই, তবে এখানে একটু এদিক সেদিক করে দিছে। এটাও একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আসলে অনেকে প্র্যাকটিস না থাকলে করতে পারে না, কিন্তু প্র্যাকটিসে থাক মানে জিনিসটা করা থাকলে তখন আবার ইজি। তো যে কোনো সময় খেয়াল রাখবা, যে কোনো চ্যাপ্টারে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে ওই চ্যাপ্টারে যত নিয়মের অঙ্ক আছে প্রত্যেকটা থেকে অন্তত একটা একটা করে যাবা। করে গেলে সুবিধা কি, প্রশ্ন যেভাবে করুক তুমি আনসার করতে পারবা। কিন্তু আমরা প্রিপারেশন নেওয়ার সময় কিছু জিনিস বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দেওয়ার কারণে আমাদের কিছু নিয়ম বাদ পড়ে যায়। বাদ পড়ে যাওয়ার কারণে পরীক্ষায় অঙ্কের মধ্যে একটু কনফিউজড হয়ে যায়, একটু এদিক সেদিক হলেই তখন আর পারা যায় না। তো যাই হোক, খেয়াল রাখবে প্রত্যেকটা চ্যাপ্টারে যত ধরনের অঙ্ক আছে অন্তত একটা একটা করে করবা। এভাবে সর্বোচ্চ তোমাকে একটা চ্যাপ্টারে 10-12টা অঙ্ক, এর বেশি না। একটা চ্যাপ্টারে তুমি 10 নিয়মে 10 অঙ্ক করে গেলে অটোমেটিক তুমি পরীক্ষায় আনসার করতে পারবে। তো দেখো 6 নম্বর অঙ্কটা, এ কোম্পানি কালেক্টেড দ্য ফলোইং ডাটা ফর দ্য সেকেন্ড কোয়ার্টার অফ দ্য ইয়ার এপ্রিল মে জুন। ঠিক আছে, প্রতি 3 মাসকে একটা কোয়ার্টার বলে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, এপ্রিল মে জুন এই 3 মাস হচ্ছে সেকেন্ড কোয়ার্টার, এরপর জুলাই আগস্ট সেপ্টেম্বর থার্ড কোয়ার্টার, এরপর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটাকে বলা হয় ফোর্থ কোয়ার্টার। এক বছরে 4টা কোয়ার্টার থাকে, ত্রৈমাসিক বলা হয় বাংলায়। তো যাই হোক, এগুলো এমনি বলতেছি। তোমাকে 3 মাসের ইনফরমেশন দিছে, ইনফরমেশনের মধ্যে সেলস দেওয়া আছে, কস্ট দেওয়া আছে। খুব সহজেই প্রফিট বের করা যাবে, কেননা সেলস থেকে কস্ট বিয়োগ করলে সেটাকে আমরা কি বলবো, পজিটিভ আসলে প্রফিট, নেগেটিভ আসলে লস, ঠিক কিনা? তাহলে বলো এপ্রিল মাসে প্রফিট কত হবে? 70,000 থেকে 56,000 বাদ দিলে 14,000। 14,000। মে মাসে 77,000 থেকে 59,990 বাদ দিলে 20,100 আর পাচ্ছেন 17,010 17,010 টাকা। 17,010 টাকা। আর জুন মাসে 85,000 টাকা থেকে 64,550 টাকা বিয়োগ করলে 20,450। ওকে, 450। তাহলে প্রফিটটা আমরা বের করে ফেলছি। তো প্রফিটটা আমরা বের করে ফেললে আমরা সিএম রেশিও বের করতে পারবো না? যদি সিএম রেশিওর প্রয়োজন হয় সিএম রেশিও বের করা যাবে কিনা বলো তো? সিএম রেশিও কিভাবে বের করব বলো? একটু আগে আমরা সিএম রেশিও বের করছি চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস, মানে ঠিক না? তো এখানেও চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস করতে পারবো না? হ্যাঁ, সেলস এর চেঞ্জ আর প্রফিটের চেঞ্জ পারবো কিনা? কথা বলে না। পারবো স্যার। তো এখানে একটা জিনিস অনেকে কনফিউজড হবে যে আসলে এখানে তো মাস 3টা, 2টা হলে না সহজে করা যেত, 2টার মধ্যে সেন্স মানে ডিফারেন্সটা বের করে ফেলতাম। এখন 3 মাস দেওয়াতে কোন 2টা মাসের আমি ডিফারেন্স বের করব? তোমার ইচ্ছা, তুমি যেটা দিয়ে করো আনসার একই আসবে, যে কোনো 2 মাস বলবে। তো সবসময় খেয়াল রাখবা এই ধরনের অঙ্কে প্রথম 2 মাসের ডিফারেন্স দিয়ে তুমি অঙ্ক করবা, এপ্রিল আর মে। খেয়াল রাখবা প্রথম 2 মাসের ডিফারেন্স দিয়ে কি করবা, অঙ্কটা করে ফেলবো। তাহলে আসি পরে, সেগুলো পরে দেখবো। এখন আপাতত 1 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে, ভেরিয়েবল কস্ট বের করতে বলছে। বলো ভেরিয়েবল কস্ট আমরা কিভাবে বের করব? 100 minus CM 100 মাইনাস CM 100 minus CM ratio। সিএম রেশিও, গুড। তো 100 মাইনাস সিএম রেশিও হলে তো সেটা ভিসি রেশিও আসবে, ভেরিয়েবল কস্ট রেশিও আসবে, যেহেতু তুমি রেশিও বিয়োগ করতেছো। কেমন? সেলস সমান ভেরিয়েবল কস্ট প্লাস এফসি প্লাস প্রফিট। এত কিছু থেকে জন্য আছে, দেখো কিভাবে করছি। প্রথমে গিভেন দ্যাট দিয়ে প্রফিটটা বের করলাম, কেমন? এরপর সিএম রেশিওটা বের করছি, ঠিক আছে? সিএম রেশিওটা জাস্ট
প্রথম 2 মাসের ইনফরমেশন বের দিয়ে করছি। তোমার এই যে কি বলো যে এপ্রিল আর মে দিয়ে, কেমন? সিএম রেশিও বের করার পর ভেরিয়েবল কস্ট রেশিওটা বের করছি। ভেরিয়েবল কস্ট রেশিও সূত্রটা দেখো সবাই, 100% মাইনাস সিএম রেশিও, যেটা তোমরা এখন বলতেছো, ঠিক আছে? সিএম রেশিও আমরা পাইছি 43%, 100% থেকে 43% বাদ দিলে ভেরিয়েবল কস্ট 57 রেশিও হচ্ছে 57%। এখন কথা হচ্ছে কেন বিসি রেশিও বের করলাম? এই জন্যই বের করছি যে আমি এর আগের অঙ্ক তোমাকে বলছি যে সেলস কে যার রেশিও দিয়ে গুণ করবা তাকে পেয়ে যাবে, ওটা পাওয়া যাবে। কেমন? আমরা একটু আগে যে দুইটা অঙ্ক করছিলাম ওখানে আমরা দেখছি যে সেলস কে আমরা সিএম রেশিও দিয়ে গুণ করছি আর সিএম এর মানটা চলে আসছে। তো আমাদের এই অঙ্কে ভেরিয়েবল কস্ট বের করতে বলছে 1 নাম্বার রিকোয়ারমেন্টে। তো ভেরিয়েবল কস্ট বের করতে বললে আমি যদি সেলস কে ভেরিয়েবল কস্টের রেশিও দিয়ে গুণ করে দিই তাহলে ভেরিয়েবল কস্ট অটোমেটিক বের হয়ে যাবে। তো সেজন্য আমরা ভেরিয়েবল কস্টের রেশিওটা বের করলাম 57%। তাহলে আমি এপ্রিল মে জুন 3 মাসের সেলস কে এই 57% দিয়ে 3 বার গুণ করলে 3 মাসের আনসারই কি চলে আসবে। দেখো আসছে কিনা। এই যে দেখো সেলস এর ভেরিয়েবল কস্টের প্রথমে সূত্রটা লিখলাম, সেলস ইনটু ভেরিয়েবল কস্ট রেশিও, একবার এপ্রিল, একবার মে, একবার জুন। 3 মাসে সেলস বসালাম আর 3 মাসকে গুণ দিছি কত দিয়ে? 57% দিয়ে। 1 নাম্বার রিকোয়ারমেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করো। সেলস কে যার রেশিও দিয়ে গুণ করবা তাকেই পাবে। কারো প্রশ্ন আছে? বুঝছো কিনা? জি না স্যার। বুঝছো? জি স্যার। জি স্যার বুঝছি। ওকে, এবার আসো 2 নাম্বার রিকোয়ারমেন্টটা। 2 নম্বরে কি বলছে একটু দেখি। দুই নম্বরে ফিক্সড কস্ট বের করতে বলছে। আশা করি এটা তোমরা পারবা। বলো ফিক্সড কস্টটা কিভাবে বের করব? সূত্র কি? CM minus profit. সিএম মাইনাস প্রফিট, কেমন? আচ্ছা সিএম দেখি এটা তোমরা বের করে বলো তো आंसर কত আসবে ফিক্সড কস্টে। সিএম হচ্ছে তোমার 43%। দেখি তোমরা করো। ফিক্সড কস্ট কত আসবে? সিএম হচ্ছে 43%। সিএম অলরেডি বের করা আছে নিচে। এই ফিক্সড কস্টটা বের করা সবাই। ফিক্সড কস্টের সূত্র হচ্ছে সিএম মাইনাস প্রফিট। সিএম মাইনাস প্রফিট। হ্যাঁ, এখন সিএম হচ্ছে 43%। 43% কে সেলস দিয়ে গুণ করলে সিএম আসবে। এরপরে ওখান থেকে একটা প্রফিট বিয়োগ করো, দেখি কত হয়। স্যার আমি যে বছরের সেলসটাকে স্যার ধরবো স্যার ওই বছরের ওই প্রফিটটাকে বছরের নিতে হবে না ইয়েস স্যার? ইয়েস ইয়েস, যে মাসের সেলস ধরবা সেই মাসেরই প্রফিট করতে হবে। স্যার 16,100 টাকা। আর কেউ করছো? স্যার 16,100। তাহলে আমি দেখি 16,100 হচ্ছে কি। 16,100 স্যার। এই যে দেখো 16,100 টাকা। ফিক্সড কস্ট সমান সিএম মাইনাস প্রফিট। সিএম কিভাবে আসছে? সেলস কে সিএম রেশিও দিয়ে গুণ করা হচ্ছে, ঠিক আছে? যে কোনো এক মাসের সেলস কে তুমি ধরলেই হবে, এপ্রিল হোক, মে হোক, জুন হোক, কারণ ফিক্সড কস্টটা সব মাসেই সমান থাকবে। তাহলে সেলস কে সিএম রেশিও দিয়ে গুণ করলাম, এরপরে প্রফিট বিয়োগ করে দিলাম, ফিক্সড কস্ট চলে আসছে। কারো প্রশ্ন আছে? ফিক্সড কস্ট এর আগে দুটো অঙ্ক ছিল, একই স্টাইল, একই ফর্মুলা, একই ভাবে বের করা হয়েছে। কারো প্রশ্ন? হ্যাঁ স্যার। ওকে, 3 নাম্বার রিকোয়ারমেন্টে যাই। The break even point in টাকা,
ব্রেক ইভেন পয়েন্ট টাকার সূত্র কি? FC divided by CM. CM ratio. FC ডিভাইডেড বাই সিএম রেশিও। FC কত আসছে? divided by CMR. FC কত আসছে? 16100 টাকা। 100 আর সিএম রেশিও হচ্ছে 43%। তাহলে 16100 টাকাকে 0.43 দিয়ে ভাগ করো, কত হয়? 37,441.86 আবার বলো। 37,441.86 এই যে দেখো 37,442 টাকা। 41 আসলো না? ওই জি স্যার। 0.5 এর উপরে হলে 41.86 ওই 0.5 এর উপর হলে 1 টাকা যোগ করে দিতে হয় আগে। দশমিক ছিল 37,442 টাকা। বুঝছো সবাই? আগের অঙ্কের মতোই। এরপর আসলে লাস্ট রিকোয়ারমেন্ট, জুলাই ডিভাইড বাই সিএম রেশিও। হ্যাঁ ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম রেশিও। লাস্ট রিকোয়ারমেন্ট, জুলাই প্রফিট ইফ সেলস টাকা 80,000। সেলস যদি 80,000 টাকা হয়, জুলাই প্রফিট কত হবে? সেলস 80,000 টাকা হলে জুলাইয়ের প্রফিট কত হবে? profit. অর্থাৎ সহজ কথায় সেলস 80,000 টাকা হলে প্রফিট কত হবে এটা বের করতে হবে। জুলাই না কোন মাস এটা আলাদা। এটা স্যার সূত্র ইনক্রিজ সেলস ইনটু সিএম রেশিও, ওটা হবে না? ওখানে বলছেন এখানে সেলস বাড়ছে, উদাহরণের কিছু বল। না স্যার আগে বলছে সূত্র যে- ছিল স্যার 80 দেখছি তো স্যার। আগের সূত্রটা তো ওখানে তো বলছিল যে সেলস ইনক্রিজ হলে প্রফিট কত বাড়বে। এটা তো এটা না, এটা বলছে যে ইকুয়েশন মেথড দিয়ে করা যাবে না? এক মিনিট, এটা হচ্ছে অনেক মেথডই করা যাবে, ঠিক আছে? একদম সহজটা সিলেক্ট করবা সব সময়। এখানে দিছে যে সেলস 80,000 টাকা, কেমন? তাহলে আমার প্রফিট কত এটা জানতে চাইছে, প্রফিট কত। আচ্ছা, তো আমরা একটা স্টেটমেন্টে করছিলাম, যে একটা স্টেটমেন্ট দেখাইছিলাম তোমাদেরকে। আমি স্টেটমেন্ট এখানে একটু করে দেখাই, তাহলে তুমি জিনিসটা আরো সহজে বুঝতে পারবা। সেলসের উপর কন্ট্রিবিউশন মার্জিন ধরে ওইটা থেকে ফিক্সড কস্ট মাইনাস করে দিলে হবে না? অনেক ভাবে করা যাবে, ওটাও হয়েছে। এই দেখো আমি যেটা একদম সবচেয়ে বেটার সেটা বলতেছি, যে আমরা একটা ফরম্যাট দিছিলাম প্রথম ক্লাসে, একটু আগেও সেই ফরম্যাটটা শুরুতে দেখাইছিলাম আজকে ক্লাসে, যে সেলস থেকে যদি আমরা ভেরিয়েবল কস্ট বাদ দিই, সেলস থেকে যদি আমরা ভেরিয়েবল কস্ট বাদ দিই, সিএম তখন সেটাকে আমরা কি বলি? কন্ট্রিবিউশন মার্জিন। ঠিক কি না? সেলস জি থেকে স্যার। আমরা ভেরিয়েবল কস্ট বাদ দিলে সেটাকে আমরা বলি কন্ট্রিবিউশন মার্জিন। মার্জিন আচ্ছা, এরপরে এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা কি বাদ দিব? ফিক্সড কস্ট ফিক্সড কস্ট। যদি আমরা এখান থেকে ফিক্সড কস্ট বাদ দিই, যদি আমরা এখান থেকে ফিক্সড কস্ট বাদ দিই, তাহলে ফিক্সড কস্ট বাদ নেট অপারেটিং ইনকাম পাবো। ফিক্সড কস্ট বাদ দিলে এটাকে নেট অপারেটিং ইনকাম বা প্রফিট বলে, ঠিক কি না? নেট অপারেটিং ইনকাম অথবা এটাকে প্রফিট বলে। এটা হচ্ছে আমাদের একটা ফরম্যাট। তো দেখো এই অঙ্কে তোমাকে বলছে যে ওরা সেলস দিছে কত? 80,000 টাকা। বলছে যে সেলস যদি 80,000 হয় তাহলে প্রফিট কত হবে। আচ্ছা, আমরা সেলস 80,000 লিখলাম। এখন আসো বেসিক ভেরিয়েবল কস্ট, ঠিক আছে? নাই ভেরিয়েবল কস্ট, কস্ট বল এখন ভেরিয়েবল কস্ট আমার প্রশ্নে দেওয়া নেই, বলা আছে? নেই। না স্যার। নাই, কিন্তু আমরা ভেরিয়েবল কস্ট রেশিও বের করছিলাম। আমরা ভেরিয়েবল কস্ট রেশিও কিন্তু বের করছি না? হ্যাঁ কোথায় করছি দেখো, এই যে দেখো, এই যে 57% না, দেখছো? 57% কি না? জি স্যার। আচ্ছা, তো আমরা জানি সেলস কে ভেরিয়েবল কস্টের রেশিও দিয়ে গুণ করলে ভেরিয়েবল কস্ট পাওয়া যাবে কিনা? তাহলে 80,000 টাকাকে যদি আমি 57% দিয়ে গুণ করে দিই, তাহলে আমার ভেরিয়েবল কস্ট চলে আসবে। তাহলে দেখো তো 80,000 কে 57% দিয়ে গুণ করলে কত হয়? 45,600। 45,600। 45,600। ওকে, তাহলে 80,000 থেকে 45,600 বাদ দিলে সিএম কত হবে? 34,400। 34,000। 34,400। কথা বলবো স্যার?
এক মিনিট পরে কথা বলিও। 34,400। আচ্ছা, এরপর আমরা ফিক্সড কস্ট কত পাইছি এই অঙ্কে? 16,100 ফিক্সড কস্ট সবার জন্য সমান থাকবে 16,100। তাহলে 16,100 বাদ দিলে নেট অপারেটিং ইনকাম কত হবে? 18,300 18,300। 18,300 তাহলে आंसर হচ্ছে 18,300। আগে বলো এতটুকু বুঝছো কিনা সবাই? আচ্ছা এতটুকুর মধ্যে কারো প্রশ্ন আছে কিনা বলো? না স্যার আছে কারো প্রশ্ন? 18,300টা একটু আবার যদি বলতে। হ্যাঁ, ওরে 34,400 থেকে 16,100 বিয়োগ করলে 18,300। সিএম থেকে ফিক্সড কস্ট বিয়োগ আর কি। সরি স্যার। আচ্ছা, এখন আসো, এটা হচ্ছে যে একদম ডিটেইলস ভাবে করা। এখন কেউ চাইলে আরো শর্টকাটে করতে পারো। আরো শর্টকাট মানে কি, যে আমি সিএম থেকে স্টার্ট করব। কেউ চাইলে মনে করো সিএম থেকেও স্টার্ট করতে পারো। মনে করো তুমি সেলসও লিখলা না, ভেরিয়েবল কস্টও লিখলা না, তুমি লিখবা কি সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিলে নেট ইনকাম বা প্রফিট। এখন সিএম এর টাকাটা তুমি লিখবা কিভাবে? আমরা জানি সেলস কে সিএম রেশিও দিয়ে গুণ করলে সিএম পাওয়া যায়, ঠিক না? প্রশ্নের রিকোয়ারমেন্টে সেলস দেওয়া আছে 80,000 টাকা। প্রশ্নের রিকোয়ারমেন্টে সেলস কত দেওয়া আছে? 80,000 টাকা। আচ্ছা, আর সিএম রেশিও আমরা কত পাইছি? এই যে সিএম রেশিও 43%, ঠিক না? সিএম রেশিও কত পাইছি? 43%। তাহলে 80,000 টাকাকে 43% দিয়ে গুণ করলে তো কত হয়? আমার কাছে না 34,400 34,400 34,400 ও কত একই 34,400। তাহলে 34,400 থেকে ফিক্সড কস্ট 16,100 বাদ দিলে তাও आंसर আসবে কত? 18,300 কেউ চাইলে শুধু এতটুকু করতে পারো, অনলি সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিলে নেট অপারেটিং ইনকাম। কথা বলো না, বুঝছো কিনা? হ্যাঁ স্যার অনেক ওয়ে আছে, একই রিকোয়ারমেন্ট করার অনেক ওয়ে আছে। তার যা ইচ্ছা, তার যা কিছু মাথায় আসে পরীক্ষা হলে ইনস্ট্যান্ট তাই দিয়ে করে ফেলবা। এই যে দেখো সিএম মাইনাস, আমি শর্টকাটটা এখানে দেওয়া আছে, সিএম মাইনাস ফিক্সড কস্ট। 80,000 কে সিএম রেশিও দিয়ে গুণ করা হয়েছে, এরপর ফিক্সড কস্ট বাদ দেওয়া হয়েছে। आंसर 18,300 টাকা। বুঝছো সবাই? জি স্যার। কারো প্রশ্ন আছে এই তিনটা অঙ্কে, যে তিনটা অঙ্ক বুঝিয়ে দিছি? না স্যার। কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। না স্যার ওকে, আজকে আর করাবো না, আমি একটু কাজ নিয়ে ব্যস্ত আছি।